শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। মুন্ডারি মুন্ডারি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 20 লাখ আর বাংলাদেশে প্রায় 1.5 লাখ মানুষের মাতৃভাষা মুন্ডারি। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে প্রচলিত ভাষা এটি। এছাড়াও নেপাল ও ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ ভাষা প্রচলিত। মুন্ডা জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। মুন্ডারি বাণী হরফে ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধানে না থাকা গণভোট আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন। বৈধতা নিয়ে সন্দিহান খোদ সংবিধানের অভিভাবক সংস্থার কর্মকর্তারই। আবারও ওয়াটারগেট কেলেঙ্কারির গোপন নথি ফাঁস। 71 সালে চীনকে যুদ্ধে জড়াতে বলেছিলেন নিক্সন। নির্বাচনের ঠিক আগে বিপুল টাকা সহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক। বিভিন্ন স্থানে ভোট কেনা এবং নাশকতার চেষ্টার অভিযোগ দলটির বিরুদ্ধে। এছাড়াও বাঙালিয়ানায় দেখবেন 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে চলেছে। যদিও জুলাই সনদ অনুমোদনের জন্যই এই গণভোট এমনটাই বলা হচ্ছে, তবে এটি মূলত সংবিধান সংশোধনের বা নতুন সংবিধান প্রণয়নের জন্যই গণভোট। জুলাই সনদের সংবিধান সংশোধনমূলক প্রস্তাবনাগুলোই গণভোটের প্রস্তাবে রাখা হয়েছে সুপ্তভাবে। তবে এই গণভোট আদতে কতটা বৈধ সেই প্রশ্ন তুলেছেন সংবিধান এবং আইন সংশ্লিষ্ট অনেকেই। 2011 সালে পাশ হয় সংবিধানের 5ম সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী বিলোপ হয়ে যায় গণভোট সংশ্লিষ্ট 142 ক অনুচ্ছেদটি। যদিও 2024 সালে সর্বোচ্চ আদালতের এক রায়ে এই সংশোধনীর আংশিক বাতিল হয়। তবে গণভোট আবারও বৈধতা পেয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন খোদ সংবিধানের অভিভাবক বলে পরিচিত সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ। বর্তমানে কর্মরত এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপতি বাঙালিয়ানাকে বলেছেন, নির্বাচিত সংসদ ছাড়াই গণভোটের সিদ্ধান্ত নেওয়া আসলে কতটুকু বৈধ সেই প্রশ্ন থেকেই যায়। সবার আগে সংসদ নির্বাচন জরুরি ছিল। সেই সংসদ ঠিক করত গণভোটকে ফিরিয়ে আনা হবে কিনা। এরপর গণভোট আয়োজন করে সংবিধানের মূল নীতিগুলো বদলানোর কথা ভাবা যেত। আরেকজন সংবিধান এবং আইন বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সংবিধান স্বীকৃত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন, স্বাভাবিক কারণেই তিনি নাম প্রকাশ না করে এই গণভোটের বিরোধিতা করেছেন। তার মতে, সরকার নিজেরাই যখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে এবং রাষ্ট্রের কর্মচারীদের একটি নির্দিষ্ট পক্ষ তাতে বাধ্য করে, তখন এমনিতেই এই গণভোটের বৈধতা থাকে না। তিনি মনে করেন, শুধু আদালতের রায় দেখিয়ে গণভোট আয়োজনের সুযোগ ছিল না। এমনকি গণভোটের ফল ব্যবহার করে নির্বাচিত সংসদকে গণপরিষদ দেখানোর সুযোগও আদতে নেই। 1971 সাল, মুক্তিযুদ্ধ তখন তুঙ্গে। পূর্ব পাকিস্তানের শক্ত অবস্থান নিয়েছে ভারতীয় বাহিনী। বাংলাদেশের অভ্যুদয় তখন কেবল সময়ের ব্যাপার। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোপনে চীনকে একটি বার্তা দিয়েছিলেন। তিনি চীনকে আশ্বস্ত করেছিলেন, তারা যদি ভারত আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্র বেইজিং এর পাশে থাকবে। দীর্ঘ প্রায় 5 দশক ধরে গোপন রাখা ওয়াটারগেট কেলেঙ্কারির গ্রান্ড জুরির জবানবন্দি থেকে সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। নিক্সনের জবানবন্দির ওই 7টি পাতা এতদিন সিলগালা করা ছিল। জবানবন্দিতে নিক্সন যুদ্ধের সময় বেইজিংকে দেওয়া গোপন প্রতিশ্রুতির কথা স্বীকার করেছেন। তার জবানবন্দির ভাষ্য ছিল এমন, রাশিয়া তখন ভারতকে সমর্থন দিচ্ছিল। অস্ত্র নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান কারোর সহায়তা পাচ্ছিল না, তবে আমরা তাদের নৈতিক সমর্থনে দিচ্ছিলাম।
সেই সঙ্গে আমরা গোপনে চীনকে কথা দিয়েছিলাম যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় আর চীন যদি ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আমরা তাদের সমর্থন দেব। শেষ পর্যন্ত চীন অবশ্য সামরিক হস্তক্ষেপ করেনি। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে, অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। 2014, 2018, 2024 সালের নির্বাচনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ধারা তৈরি করেছে। এই তিনটি নির্বাচনই দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং এগুলোকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ব্যাপক মেরুকরণ এবং বিতর্ক তৈরি হয়েছে। 5 জানুয়ারি 2024 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় বাকবদল। 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। বিএনপি এবং বিরোধী দলগুলোর দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করে এবং নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়। ফলে দেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ নিবন্ধিত দল এই নির্বাচন বর্জন করে। এর ফলে 300 আসনের মধ্যে 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। 30 ডিসেম্বর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি সব দলের অংশগ্রহণের কারণে শুরুতে ব্যাপক আশা জাগিয়েছিল। নির্বাচনে সব দল অংশ নিলেও ভোটের দিন এবং ভোটের আগের রাতে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে বিরোধী দলগুলো। এটি সাধারণ মানুষের কাছে রাতের ভোট হিসেবে পরিচিতি পায়। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা। পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলো এই নির্বাচন বর্জন করে। সরকার তার সিদ্ধান্তে অটল থেকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আওয়ামী লীগ অনেক আসনে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজস্ব নেতাদের দাঁড় করিয়ে দেয়। আওয়ামী লীগ 223টি আসন পেয়ে জয়লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা, যাদের অধিকাংশই আওয়ামী লীগ নেতা, তারা 62টি আসন পেয়ে চমক দেখান। জাতীয় পার্টি পায় মাত্র 11টি আসন। নির্বাচনের ঠিক আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন টাকার ব্যাগ সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান। তিনি বলেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করছেন সেখানে 50 লাখ টাকা রয়েছে। পরে গণনা করে দেখা গেছে তিনি 74 লাখ টাকা বহন করছিলেন। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে নগদ 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় জামায়াত নেতাদের দাবি এটি ষড়যন্ত্র। 11 ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে ওই জামায়াত নেতাকে আটক করে থানায় আনা হয়। আটক হাবিবুর রহমান হেলালি উপজেলার ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির। তার বাড়িও সেখানে। তিনি উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াত ইসলামী প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক। সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে জামায়াত নেতার দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 11 ফেব্রুয়ারি সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এছাড়াও একই উপজেলার চৌবাড়ি গ্রামে রায়দৌলতপুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল মমিনকে টাকাসহ আটক করেছে স্থানীয়রা। অভিযুক্ত উপজেলার ঝাউইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জামায়াত ইসলামীর আমির মোস্তাক সরকার। শ্রীলঙ্কার একটি আদালত ২০২২ সালে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের সময় এক আইন প্রণেতাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় বুধবার ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন ৫৭ বছর বয়সী আইন প্রণেতা অমর কীর্তি আথুকরোলা রাজধানী কলম্বোর বাইরে নিটাম্বুয়া শহরে তার গাড়ি অবরোধকারী লোকজনের ওপর গুলি চালানোর পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়। ২০২২ সালের মে মাসে দেশজুড়ে খাদ্য, জ্বালানি এবং ওষুধের তীব্র সংকটের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ডটি ঘটে। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি তখন প্রয়োজনীয় আমদানি ব্যয়ও বহন করতে পারছিল না। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগে থাকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে সমরাস্ত্র বিক্রির বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দেবে ওয়াশিংটন। ১০ জানুয়ারি মঙ্গলবার এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন রয়টার্সকে বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে স্পষ্টভাবে জানাতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের প্রস্তাব বাংলাদেশের পরবর্তী সরকারকে দেওয়ার কথা ভাবছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রাষ্ট্রদূত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশটি থেকে ৪,৫০০ শ্রেণীর পণ্য আমদানিতে শুল্ক শূন্যে নামিয়ে আনতে হবে বাংলাদেশকে। চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই এই সুবিধা কার্যকর হবে। বাকি ২,২১০ শ্রেণীর পণ্যে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে। আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট, অগ্রিম কর এবং অগ্রিম আয়করে কোনো ছাড় দেওয়া হয়নি। আমদানি পর্যায়ে এসব কর পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে যে রাজস্ব আদায় হয় তার ৩৮% আমদানি শুল্ক থেকে এবং ৬২% আসে বিভিন্ন কর থেকে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। গত বছর বিশ্বজুড়ে বিভিন্ন খেলায় সন্দেহজনক পাতানো ম্যাচের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে কিছুটা অগ্রগতি হয়েছে। ২০২৪ সালের তুলনায় এই হার কমেছে ১%। বিশ্বব্যাপী ৭০টি খেলায় ১০ লাখ ইভেন্টে নজর রেখে ১,১১৬টি এমন সন্দেহজনক ম্যাচ পেয়েছে স্পোর্ট রাডার। তাদের প্রকাশিত ইন্টিগ্রিটি ইন অ্যাকশন ২০২৫ গ্লোবাল অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ডস বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। উন্নত নজরদারি, আইনের কঠোর প্রয়োগ এবং সচেতনতামূলক উদ্যোগের ফলে এই সুফল মিলেছে বলে মনে করছে স্পোর্ট রাডার। প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ড ভিত্তিক খেলাধুলার বিভিন্ন তথ্যউপাত্ত বিশ্লেষণী ফার্ম। বিশ্বের নেতৃস্থানীয় খেলাধুলার প্রযুক্তিগত এবং এই তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কনমেবল, ওয়েফা এবং ফিফার অংশীদার। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।